Wati. Sukak. 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 কথা বলবি না কিছু Sukak. 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 ওকে করে দেবো সব। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিন দেখা যাচ্ছে? তো আজকে আমরা প্রথমে এই অটম টু অটম যেটা আছে জন কিটসের, সেইটা নিয়ে একটুখানি আলোচনা করব। সেটা আমি বলেছিলাম অ্যাজ আ রিভিশন of the fourth sem syllabus, as a part of the revision. Okay, so তোরা সবাই ভুলে গেছিস অটম কি ছিল, কি বৃত্তান্ত? কারোর কিছু মনে নেই? অনেকটাই ভুলে গেছি, বললে হয়তো মনে করবে কিছু। আচ্ছা আচ্ছা, তো অটম অ্যাকচুয়ালি is an ode. Okay, এই ওয়ার্ডটার সঙ্গে তো তোরা সবাই খুব পরিচিত। সো হোয়াট ইজ অ্যান ওড? মানে গাথা টাইপের নাম। গাথা বললে কিছু বোঝা যায় না, আর একটু এক্সপ্লেন কর। হোয়াট ইজ অ্যান ওড? আর কেউ কারো কিছু মনে হচ্ছে না? হোয়াট ইজ অ্যান ওড? রাখি, কিছু মনে হচ্ছে? ওস্তাদ মানে কবিতা গুচ্ছ, মানে কোন একটা স্পেসিফিক কাউকে ডেডিকেট করে কোন একটা জিনিসকে, তখন কাউকে বা কোনো ঘটনাকে ডেডিকেট করে কোন যদি একাধিক কবিতা একসাথে করা হয় কাউকে ডেডিকেট করে বা কোনো ঘটনা। এই ব্যাপার এরকমই লাগছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি কোহিনূর লিখছে চ্যাট বক্সে লিরিক পোয়েম। সো ইট ইজ ট্রু দ্যাট ওড ইজ আ লিরিক, বাট লিরিকের যদি আমরা বলি লিরিক প্রপার যেটা, which should be a subjective poem, which should be of shorter length, তার সঙ্গে কিন্তু ওডের কিছু ডিফারেন্স আছে। নাম্বার ওয়ান ডিফারেন্স হচ্ছে ode is broader, ode is I mean greater in size than lyric proper, ঠিক আছে? এবং ode should be addressed to some addressed to either some inanimate objects, ideas,
or a dead person. ওকে, জন মিল্টনকে অ্যাড্রেস করে ওয়ার্ডসওয়ার্থের যেমন একটা ওড আছে, এরকম অনেক ওডই আছে। ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে কোনো নেশনও করতে পারে, কোনো আইডিয়াও করতে পারে, এই ধরনের অ্যাড্রেস করে হবে। যেমন আমরা তোরা ওড টু নাইটিঙ্গেল তো পড়েছিস, তোদের তো সিলেবাসেই ছিল, টু অটমের মতো ওডও নাইটিঙ্গেলও, ওড টু নাইটিঙ্গেলও ইজ অ্যান ওড। তো অ্যান্ড আর একটা যে খুব ইম্পর্টেন্ট যে ক্যারেক্টারিস্টিক, দেয়ার শুড বি আ লজিক্যাল ডেভেলপমেন্ট অফ থট। ওকে, ডেভেলপমেন্ট অফ thought. It should be serious and I'd say grand in tone and theme also. Okay. সো ওডের মধ্যে কিন্তু এই ধরনের কিছু কিছু যে বৈশিষ্ট্য বলতে পারি, ক্যারেক্টারিস্টিক ফিচার আমরা যেগুলো বলি, সেগুলো থাকবেই। ওকে, মানে ওড মানে যদি তুই বাংলা দেখিস গীতিকাব্য বা গাঁথা, যেটা রাখি বলছে গাঁথা, হ্যাঁ, এইরকম একটা বাংলা বেরোবে, বাট ইট ডাজন্ট আই মিন ইমপ্লাই এনিথিং। ওকে, so To Autumn is also an ode, and it is the last of the 6 great odes of John Keats. Okay, ekdam last, and it is regarded as one of the one of the finest odes produced by Keats. Okay, ekdam je jodi bolis je কিডসের যে পোয়েটিক সেন্সিবিলিটি, পোয়েটিক জিনিয়াস, সেটার একদম বলতে পারিস ক্লাইম্যাক্স যেটা, সেটা টু অটমে এসেছে। অ্যান্ড ইট ওয়াজ রিটেন ইন 1819। ওকে, 1819 মোটামুটি সমস্ত প্রায় ওডগুলো, প্রায় আর কি, একটা বাদ দিয়ে কিডসের লেখা। অ্যান্ড ইট ইজ রিটেন to celebrate the season that is called autumn. Okay, and আর একটা জিনিস হচ্ছে it is the most perfect of his odes, most perfect. Of his odes, মানে কিডস যদি অন্য কিছু নাও লিখতেন, শুধুমাত্র ওডসগুলো লিখে যেতেন ওর, তাও কিডস কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস হিসেবে গণ্য হতেন আর কি ব্রিটিশ লিটারেচারের। আচ্ছা, সো টু অটমে, অ্যান্ড ইট ইজ টু সেলিব্রেট অটম সিজন, যেটা আমি বলছিলাম যে সেলিব্রেশন অফ অটম সিজন ক্যান বি নোটিসড। ওকে, একদম ফার্স্টেই একদম প্রথমেই উনি কি বলছেন, সিজন অফ মিস্টস অ্যান্ড মেড অফ ফ্রুটফুলনেস, ক্লোজ bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatches run, to bend with apples the mossed cottage trees, and fill all fruit with ripeness to the core, to swell the gold and plump the hazel shells with a sweet kernel, to set budding more and still more, later flowers for the bees, until they think warm days will never cease, for summer has overwhelmed their clammy cells. So এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, হিয়ার ইজ আ জেনারেল natural description of autumn. Okay, general description of nature.
আর ডেসক্রিপশনটা পড়ে কি মনে হচ্ছে? ইট ইজ আ ডেসক্রিপশন অফ ফুলনেস, সব কিছুই ফুল। দেখ, সিজন অফ মিস্টস অ্যান্ড মেড অফ ফ্রুটফুলনেস, close bosom friend of maturing sun. The sun is maturing, মানে close bosom friend of the maturing sun. Close bosom friend suggests that autumn works with summer to produce wonderful things. মানে the sun is associated with, if sun is associated with summer, with something you may call the source of power. Then autumn is working in cooperation with that source of power, and that cooperation, that combination produces actually the, I'd say, wonderful things. Wonderful things means conspiring with him how to load and bless with fruit the vines that round the thatches run. ওকে, এখানে সব রকমের যে ফল, ফ্রুটস যেগুলো, সেগুলোর একটা বলতে পারিস লিস্ট অফ ফ্রুটস পাচ্ছি। টু বেন্ড উইথ অ্যাপলস, এত অ্যাপেল হয়েছে যে অ্যাপেল গাছটা বেন্ড করে গেছে। দ্য মোস্ট কটেজ ট্রিজ অ্যান্ড ফিল অল ফ্রুট টু উইথ রাইপনেস টু দ্য কোর, টু swell the gold and plump the hazel shells. The fullness, ফার্টিলিটির একটা যে পিকচার, সেটার যে ম্যাচিওরিটির একটা যে পিকচার, সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। উইথ আ সুইট কর্নেল টু সেট বার্ডিং মোর অ্যান্ড স্টিল মোর, লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ আনটিল দে থিঙ্ক warm days will never cease. So autumn is able to trick nature and the wild life into thinking that summer will never end, but this is not true, তাই তো? ম্যাম কথা কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে, দাঁড়া, শুনতে পাচ্ছিস আবার? হ্যালো হ্যালো, আজকের আসলে কানেকশনটা ঠিক ইয়ে নয় আর কি, ওই জন্য মাঝে মাঝে। হ্যাঁ, আচ্ছা। সো অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? এখন শোনা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে it is autumn is a season of change, but despite this is a calm season, মানে কি বলবো, সিজন অফ মিস্টস অ্যান্ড মেড অফ ফ্রুটফুলনেস, যেটা বলছে না, একটা মানে ম্যাচিওরিটির একদম পুরো ক্লাইম্যাক্সে পৌঁছে গেলে সব কিছু একদম ফুলনেস থাকে সব কিছুর মধ্যে। সো this is a feature we may see in autumn season. ওকে, এবং অটমের পরে কিন্তু যেটা আসে সেটা কিন্তু খুব একটা ভালো নয় আর কি। অটমের পর কোন সিজন আসে মনে আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, বাট হিয়ার ইজ নো মেনশন অফ উইন্টার ক্যান বি নোটিসড, ক্যান বি মার্কড, কি যেখানে এখানে একদম ফুলনেস দেখা যাচ্ছে, নেচার ইজ ইন ইটস ফুল সুইং, it can be noticed in this description. Autumn is a time when nature's process of growth comes to the fruition. Okay, so nature's the process ta growth ekdom maturity maturity has been achieved. Okay,
So and everything has reached a mature state of but growth still continues. ঠিক আছে, মানে যেখানে বলছে যে bees do not believe that warm days will never cease, মানে ওদের মনে হচ্ছে যেন সামার ডেজই চলছে। আমি বারবার বলছি ইংলিশ সামার ইজ আ ভেরি প্লেজেন্ট টাইম for them, not like Indian summer. ওকে, ইন্ডিয়ান সামারের সঙ্গে আমাদের কোনো কিছু প্লেজেন্ট অন্তত অ্যাসোসিয়েটেড নয়, বাট উইথ ইংলিশ সামার the days are short and pleasant. Okay, and everything is in its full swing. আবার যদি দেখ flowers continue to bloom and providing an endless supply for the bees to gather nectar or pollen, যেখানে বলছে the summer days will never cease. এই যে they think warm days will never cease. And in the last 10 and 11 lines, the bees are presented as being so full actually that they gather from the flowers. They think that the heat of summer will never end. So but this is a kind of illusion. ঠিক আছে, যেখানে গ্রোথ একদম ক্লাইম্যাক্সে চলে যায় তারপর থেকেই কি শুরু হয়, তারপর থেকে কিন্তু সেই মানে যে কি বলবো ঠিক উল্টো প্রসেসটা শুরু হয়। মানে অটামের পরে কি আসে, উইন্টার আসে, ওয়ার দ্য ডেসিডুয়াস ট্রিজ শেড দেয়ার লিভস। ওকে, যেটাকে আমরা পর্ণমোচী বলি বাংলাতে, সেই গাছগুলোর আস্তে আস্তে সে পাতাগুলো শেড করে, সেগুলো ঝরে যায়। তারপরে আফটার দ্যাট ক্লাইম্যাক্স, আফটার দ্য ম্যাচিওরিটি, দ্য প্রসেস অফ ডিকে ইজ কামিং। ওকে, সো বলতে পারি আমরা যেটা ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে a kind of description, natural description, which is marked by its maturity, its growth, its fullness, সব কিছুই ফুল অ্যাকচুয়ালি, ফ্রুটফুলনেস বলতে পারিস, বা অন্য সব কিছু দিক থেকে একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে আর কি। এই হিসেবে যেটা ফার্স্ট স্ট্যান্জা, সেটাতে আমরা একটা ন্যাচারাল ডেসক্রিপশন, জেনারেল একটা ডেসক্রিপশন আমরা পাচ্ছি, জেনারেল ডেসক্রিপশন অফ নেচার। এবার আমরা সেকেন্ড স্ট্যান্জাতে যাব। Who hath not seen thee oft amid thy store? Sometimes whoever seeks abroad may find thee sitting careless on a granary floor, thy hair soft lifted by the winnowing wind. Okay, thy hair soft lifted with the winnowing wind, or on a half-ripped furrow, sound asleep, drowsed with a fume of poppies, while thy hook spare the next swath and all its twined flowers, and sometimes like a gleaner thou dost keep steady thy leaden head across a brook, or by a cider press with a patient look thou watchest the last oozings hour by hours. So in stanza 2, actually the poet addresses autumn directly. স্ট্যান্জা 1-এ কিন্তু ডাইরেক্ট যে অ্যাড্রেসটা আমি যে বলছিলাম, ওড অ্যাড্রেস করে কাউকে, কিছু একটা অবজেক্ট বা আইডিয়া বা এই ধরনের কোনো ন্যাচারাল যে এলিমেন্ট, অল ডেড পিপল, এই ধরনের কাউকে অ্যাড্রেস করে। কিন্তু স্ট্যান্জা 1-এ আমরা সেই অ্যাড্রেসটা দেখিনি, ডাইরেক্ট কিন্তু কিছু বলছেন না উনি অটমকে। বাট হিয়ার the direct address has been done. The poet addresses autumn directly. Who hath not seen thee oft amid thy store? Thee, thy, thee হচ্ছে you and thy হচ্ছে your,
তাই তো? দিস ইজ আ পোয়েটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিয়ার অটম ইজ পার্সনিফাইড। এই স্ট্যান্জাটার এটা হচ্ছে সব থেকে কি বলবো বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অটম ইজ পার্সনিফাইড। দেখবি এই পার্সনিফিকেশনটা নিয়েও বোধহয় তোদের একটা কোশ্চেন আমি দিয়েছি। আচ্ছা, so autumn is personified, and it is a kind of we may call this is a kind of goddess figure. Autumn is somehow addressed here as a goddess. এটাও বলতে পারি আমরা, কিন্তু যে পার্সনিফিকেশন গুলো আছে those are of common people. Okay, যেমন ধর in the use of thee, you can call that it is someone who is from a higher place, but here in the 9, 12 and 13, who hath not seen thee oft amid thy store? Sometimes whoever seeks abroad may find thee sitting careless on a granary floor, thy hair soft lifted by the winnowing wind. So this is a figure, personified figure. কিরকম এটা? সেটা হচ্ছে যে এমন একজন যে পুরো একটা স্টোরে বসে আছে। স্টোর বলতে সেটা এটা হচ্ছে গ্রানারি যেটাকে বলে, যেটাকে বাংলায় খামার বলে না, সমস্ত যে ইয়েগুলো বল যে শস্য আর কি, সেই সমস্ত শস্য তোলা হয়েছে এবং তুলে সেটা রাখা হয়েছে, সেইখানে কিন্তু অটম যেন বসে আছে। দিস ইজ আ ফিগার, অটম ইজ প্রেজেন্টেড here as anyone who might be found sitting on the floor of a granary, that is a storehouse for grain, and her hair is just just fluttering a little in the breeze. ব্রিজে একদম হেয়ারটা ফ্ল্যাটার করছে এই রকম, and this is a female figure, তাই তো? So here a female figure, okay, female figure, and in the first line she might be found sitting on the floor on a granary, and her hair just fluttering in a little in the breeze. And this female figure is also here is drowsed with the fume of poppies, while thy hook spares the next swath, and all is twined flowers, and sometimes like a gleaner thou dost keep steady thy leaden head across the brook. So this is another figure, drowsed with the fume of poppies, while thy hook spares the next swath, and all its twined flowers. So here is also another figure, আরেকটা পার্সনিফিকেশন হয়েছে, অটমকে আরেকবার পার্সনিফাই করা হয়েছে, যে অটম যেন তার যে দাই হুক কাস্তে দিয়ে একের পর এক যে শস্য, সেই শস্য কেটে কেটে তুলছে, এবং হঠাৎ করে তার ঘুম পেয়েছে। ফিউম অফ পপিজ ইজ ওই যে পোস্ত দানা যেটাকে বলে, এত সুন্দর গন্ধ, যেটাতে একটা নেশা হয়, মানে একটা নিস্তেজ একটা ভাব আসে, এবং ঘুমিয়ে পড়েছে যেন ইয়ের মধ্যে, মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড আবার আর একটা পার্সনিফিকেশন হচ্ছে এখানে, দেখ, অ্যান্ড সামটাইমস লাইক আ গ্লিনার দাউ ডাস্ট কিপ স্টেডি দাই leaden হেড অ্যাক্রস আ ব্রুক। এই যে এই পার্সনিফিকেশনটাতে যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা গ্লিনার যেন একজন যে শস্যগুলো তুলে আনছে
এবং কোনোভাবে মাথাটা সোজা রেখেছে এবং in the third guy is Gleaner who is stepping across a brook মানে নদী with a load on her head, ওর মাথায় একটা লোড চাপিয়ে কোনোভাবে ওই নদীর ধার দিয়ে চলে যাচ্ছে। or by a cider press with patient look another guys. সো এটা হচ্ছে গাইজ নাম্বার 2, এটা গাইজ নাম্বার 3, এটা গাইজ নাম্বার 4। Okay. Or by a cider press with patient look thou watchest the dust oozing hours by hours. by cider press এর ওখানে মানে যেখানে ধর আপেল থেকে রস বের করা হয়, সেইখান থেকে মানে আপেল শুধু না গ্রেপস থেকেও সেখানে একদম আওয়ার বাই আওয়ার ঘন্টার পর ঘন্টা যেন ডাস্ট উজিং ফোঁটা ফোঁটা করে যে রস পড়ে সেই গ্রেপস থেকে সেই আপেল থেকে সেইগুলো কিন্তু বসে বসে যেন ওয়াচ করছে। তো এইখানে কিন্তু পার্সনিফিকেশনটা হয়েছে অ্যান্ড 4 টাইপস অফ পার্সনিফিকেশন দে। প্রথমটাতে হচ্ছে স্টোরে বসে আছে, গ্রেন স্টোরে, যেখানে ওর হেয়ারটা যেন আকাশে বাতাসে উড়ছে এবং সেখানে দিস ইজ আ ফিমেল ফিগার অ্যান্ড শি ইজ সিটিং কেয়ারলেসলি অন আ গ্রানারি ফ্লোর। অ্যান্ড ইন দ্য সেকেন্ড গাইজ, সেকেন্ড যে পার্সনিফিকেশনটা হচ্ছে সেখানেও মানে অটমকে যেন দেখা যাচ্ছে হাফ রিপ্ট মানে অর্ধেক কি বলবো শস্য তোলা হয়ে গিয়েছে এই ধরনের একটা শস্য খেতে ঘুমিয়ে পড়েছে পপির যে ফিউম অর্থাৎ যে সেন্টে, পপির সেন্টে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েছে এবং হাতে কাস্তে নিয়ে আর কি। এবং থার্ড যে গাইজ সেখানে দেখা যাচ্ছে শি ইজ আ গ্লিনার হু ভেরি I'd say very with some difficulty she is balancing the grain, the load on her head. And in the fourth guys she is she is a cider presser with who is watching with patient look the dust oozing hours by hours. So এখানে কিন্তু autumn is personified এই স্ট্যান্জাটাতে। and here আবার বলছিলাম পরে যে নাম্বারটা বললে না পার্সনিফিকেশনের লাস্টের দুটো লাইন, ওই দুটো লাইনটা দিয়ে দেন তো, ওই দুটো লাইন বুঝতে পারছি না। হ্যাঁ, সাইডার প্রেসার মানে হচ্ছে যেখানে ফলের রস বের করা হয়, ঠিক আছে? এই যে ধর গ্রেপসের যে রস থেকে বিভিন্ন যে কি বলবো ধর ওয়াইন হয় বা এই ধরনের যে সমস্ত জিনিসপত্র হয় রস বের করা হয় ওটাকে সাইডার প্রেসার করে, ঠিক আছে? তো সেটা যে যারা করে সাইডার প্রেসের ওখানে ও বসে আছে একজন যেন অটামেরই একটা যেন চিত্র এখানে, শি ইজ পার্সনিফাইড, অটাম ইজ পার্সনিফাইড হিয়ার, একজন যেন বসে আছে এবং ভীষণ পেশেন্টলি লক্ষ্য করতে হয় তো যে ডাস্ট উজিংস মানে একদম ফোঁটা 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 করে যে রসটা পড়ছে সেই রসের উপর যেন ভীষণ মাইনিউটলি সেটা লক্ষ্য করছে। অ্যাপেলের রস বা অন্য কোনো ফলের রস, অ্যাপেল বলতে পারি সেখানে। তো এই অ্যাপেল, গ্রেপস যেই ফলগুলোর উল্লেখ করা হয়েছে ওইখানে ফার্স্ট স্ট্যান্জাতে, ধর সেইগুলো থেকে রস যে বের করা হচ্ছে সেই রসটা যেন উইথ পেশেন্ট লুক ওই রসটা বেরোচ্ছে এবং সেটা লক্ষ্য করছে একজন বসে। অ্যান্ড শি ইজ অলসো পার্সনিফাইড অ্যাজ অটম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? She watches in a state of repose
মানে বসে আছে, রিপোজ, ইন আ স্টেট অফ রিপোজ, আ সাইডার প্লেস as it creates cider from pulped apple. অ্যাপেলের কথাই মেইন ব্যাপার আর কি এখানে। অ্যাপেল থেকে যে রসটা বেরোচ্ছে সেটা কিভাবে বেরোচ্ছে সেইটার উপর লক্ষ্য রাখছে, ঠিক আছে, একটা সাইডার প্রেসের পাশে বসে। And in the third stanza, in the first two lines যে ডাইরেক্ট যে অ্যাড্রেস সেটা কিন্তু কন্টিনিউড আছে। দেখ এখানে, where are the songs of springs, songs of spring, aye where are they, think not of them, thou hast thy music too. আচ্ছা বাবার কাছে যাও। thou hast thy music too, এখানেও দেখ দাও দাই এটা বলা হচ্ছে, মানে যে ডাইরেক্ট যে অ্যাড্রেস that continues, okay. And in the first line has a note of regret. রিগ্রেটটা কিসের রিগ্রেট? where are the songs of spring, স্প্রিং এর যে সং সেইটা যেন এখানে পোয়েট মিস করছেন, মানে মনে হচ্ছে যে as if he is missing the songs of spring, but at the same time ওইখানেই উনি বলছেন I where are they, ওইখানে বলছেন যে as if he is missing the songs of spring, but in the second line, third stanza second লাইনেই বলছেন think not of them, thou hast thy music too, মানে স্প্রিং এর যে মিউজিক সেটার কথা চিন্তা করব না আমি, কারণ কি, বিকজ অটম হ্যাজ ইটস ওন মিউজিক টু, ওকে। while barred clouds bloom the soft dying day, এই যে সফট ডাইং, এই ডাইং কথাটা কিন্তু a kind of মানে it reminds something is going to end, okay. While barred clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue. Stubble plains, দেখ এখানেও যেন একটা এই প্রথম স্ট্যান্ডাতে কি ছিল, একদম ফুলনেসের একটা ডেসক্রিপশন ছিল, এখানে দেখ স্টাবল প্লেন্স মানে পুরো শস্য ক্ষেতটা থেকে সব শস্য তুলে নেওয়া হয়েছে, কি পড়ে আছে, যে একদম যে মানে একদম শস্যের যে নিচের যে অংশটুকু, যে কি বলবো খড়ের মতো যে অংশটা থাকে সেই অংশটা পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিচ্ছু পড়ে নেই। and touch the stubble plains with rosy hue. rosy hue মানে হচ্ছে লাল একটা যে রং। then in a wailful choir the small nuts moan among the river's shallows borne aloft, or sinking as the night wind leaves or dies, and full grown lambs loud bleat from hilly bourne. এবার এখানে কিন্তু মানে বলছেন না যে অটমের নিজস্ব কিছু সংস আছে, এবার সংগুলোর কথা বলছেন, সেই গানগুলো কি, then in a wailful choir the small nuts mourn. nut is a kind of insect, ঠিক আছে, যেটা নাট বলতে বাংলাতে কি বলা যায়, এক ধরনের পোকা বলতে পারি, ঝিঝি পোকার মতনই, হ্যাঁ। নাটের বাংলা কি বলবো, a kind of insect, okay. Gentle autumn. Okay, so sound of nuts can be heard. এটা বলতে পারিস, নাট মানে টু উইংড ফ্লাই, যেটা বলে মসকুইটোর মতো দেখতে, মাছি বলতে পারিস, ঠিক আছে, মাছি ধরনেরই, মানে অনেকটা ঝাঁকে ঝাঁকে ওড়ে যেটাকে বলে। and be heard like a choir মানে কি জানিস, এই যেখানে choir বলছে, wailful choir মানে কি, কোরাস থেকে তুমি কোয়ার কথাটা,
হ্যাঁ এক্স্যাক্টলি, মানে মনে হচ্ছে নাট যে যারা মাছি এক ধরনের, ওরা যেন কয়ার মানে কোরাসে গান করছে আর কি। they are singing as if and wailfully, wailful মানে হচ্ছে দুঃখ, দুঃখ নিয়ে আর কি। ওয়েলফুল মেলানকলিক সং বলতে পারিস। Wailful choir, the small nuts mourn among the river shallows, borne aloft or sinking as the night wind leaves or dies. So এখানে কি বলছে, at that sound of at the time of day the sound of nuts can be heard like a choir singing a melancholy song, and coming from from the sano trees. Sano is a kind of tree by the river. The sound of nuts is heard in the gentle breeze as it rises and falls, মানে কখনো কখনো রাইজ হচ্ছে, কখনো কখনো ফল করছে। আর স্যালো ইজ আ কাইন্ড অফ ট্রি, যে স্যালো কোন ট্রিটা বলতে, যে উইনো ব্যাট যে ক্রিকেট ব্যাট যে ইয়ে থেকে তৈরি হয়, কাঠ থেকে, সেই গাছটা আর কি স্যালো। অ্যামং দ্য রিভার স্যালোজ, রিভারের পাশে যে উইন্ডো ট্রিগুলো আছে, বোর্ন অ্যালফট মানে সেখান থেকে ভেসে আসছে, আর সিঙ্কিং অ্যাজ দ্য নাইট উইন্ড লিভস অর ডাইজ, মানে সেই নাটসের যে মর্নিং এক টানা যে আওয়াজটা, তো একটা ঝিঝি পোকার আওয়াজ যাকে বলে, সেই রকম আর কি। তো সেইটা যখন যখন যেমন যেমন উইন্ড হচ্ছে সেই রকম কখনো কখনো বাড়ছে, কখনো কখনো কমছে। And full-grown lambs loud bleat from the Hindi born, and full-grown lambs, and the bleating of lambs and singing of crickets in the hill, মানে ক্রিকেটের কথাও আছে এরপরেই দেখ, with hedge cricket song, and now with treble soft the red breast whistle from a garden croft. অ্যান্ড যে ব্লিটিং যাকে বলে, ব্লিটিং মানে হচ্ছে ওই যে ভেড়ার যে ল্যাম্ব, যেটা ল্যাম্বের যে একটানা যে ওয়েডিং যে ক্রাইটা, মানে করে একটা ইয়ে হয় না, ডাকে না, ওইটাকে ব্লিটিং বলছে, ঠিক আছে। সেই আওয়াজটাও শোনা যাচ্ছে। অ্যান্ড হেজ ক্রিকেট সিং, ওই ঝিঝি পোকার যে ক্রিকেট হচ্ছে ঝিঝি পোকার একটানা যে আওয়াজটা। অ্যান্ড নাও দ্য ট্রেবল সফট দ্য রেড ব্রেস্ট হুইসলস ফ্রম আ গার্ডেন ক্রফট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে রেড ব্রেস্ট এক ধরনের যে পাখি, the poet actually evokes the songs of robin with its red breast, and the swallows and nastadak, and gathering swallows twitter in the sky, gathering swallows twitter in the sky. সোয়ালোদের যে টুইটারিং, সেই আওয়াজটার কথাও বলছেন এখানে। অ্যান্ড হি অ্যাকচুয়ালি ইভোকস দ্য সং অফ রবিন উইথ ইটস রেড ব্রেস্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সোয়ালোজ দ্যাট কল অ্যাজ দে গ্যাদার ইন দ্য স্কাই রেডি টু মাইগ্রেট ফর দ্য উইন্টার। মানে এটা যে লাস্ট যে লাইনটা না, দ্যাট ইজ রিয়েলি সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? যে এখানে দেখ, they gather, the swallows gather to migrate, একটা মাইগ্রেশনের জন্য গ্যাদার করছে। কেন মাইগ্রেশন? এই যে লাস্ট লাইনটা, it actually signifies the coming of winter. এই উইন্টারে এই মাইগ্রেশনটা হয় সোয়ালো, ঠিক আছে, যেটা অটামে শোনা যায়, অটামের একটা মিউজিক বলে পোয়েট এখানে রেফার করছেন। তাহলে এখানে অটামের songs of autumn is are described, songs of autumn, or you may call sound
sounds of autumn. সো এই থার্ড স্ট্যান্জাতে কিন্তু সাউন্ডটা, সেই সাউন্ড অটমের সময় যে বিভিন্ন যে সাউন্ড শোনা যায় সেইটার একটা description আছে, and at the same time the poet says that the autumnal songs are not that are known, I mean not less significant than the songs of spring. ওকে, মানে স্প্রিং এর সাউন্ডটা সেটা তো ভীষণই মানে কি বলবো প্লিজেন্ট, তার সাথে সাথে অটামের যে সাউন্ড, অটামের সাউন্ডও কিন্তু কোনো অংশে কম নয়, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য reference of death, the reference of something which is going to be ended, যে ফিনিশ, সবকিছু যে শেষ হতে চলেছে, এইটারও একটা যেন ইমপ্লিকেশন আছে। যে লাস্ট লাইনটা গ্যাদারিং সোয়ালোজ, এই পুরো যে স্ট্যান্জা সেখানেই একটা ইমপ্লিকেশন আছে। দেখ এখানে যে ওই স্টাবল প্লেনের কথা হচ্ছে, সেটাও মানে সব শেষ হয়ে গেছে, সব শস্য তোলা হয়ে গিয়েছে, একটা যেন রিক্ত একটা যে ছবি থাকে না শস্য ক্ষেতের, সব শস্য তুলে নেওয়ার পরে সেই ছবিটা যেন মানে একটা শূন্যতা, মানে প্রথম যে স্ট্যান্জাটা সেটা শুরু হয়েছিল একটা পূর্ণতা দিয়ে, ফুলনেস দিয়ে, আর লাস্টটা একটা যেন এমটিনেস, একটা কাইন্ড অফ ইমপ্লিকেশন হুইচ ইজ সামথিং ইজ গোয়িং টু বি এন্ডেড, এইরকম একটা ইমপ্লিকেশন দিয়ে কিন্তু শেষ হচ্ছে। ঠিক আছে, মানে এই যে ভ্যারাইটি অফ ন্যাচারাল সাউন্ড এর মধ্যে দিয়েও কিন্তু একটা কোথাও দ্য পোয়েট ইজ ট্রাইং টু কনভে দ্য আইডিয়া অফ ফুলনেস অ্যান্ড অ্যান আইডিয়া অফ সামথিং হুইচ ইজ গোয়িং টু বি এন্ডেড। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যে কোনো সময় ডিসকানেক্টেড হয়ে যেতে পারে, আবার রিজয়েন করবি ওই সেম নিয়েতে, এক ঘন্টা হতে চলেছে ওই জন্য বলছি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তো এখানে কিন্তু তিনটে স্ট্যান্জা দিয়ে পোয়েট যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে অটম সিজন, হোয়াট অটম সিজন ইজ, হোয়াট অটম সিজন সিগনিফাইজ টু দ্য পোয়েট। এবং এই অটমের থ্রু দিয়ে কিন্তু অনেক কিছু মানে ন্যাচারাল যে সাইকেল, ন্যাচারাল সাইকেল আর প্যাসেজ অফ টাইম বা থিম অফ ডেথ, সবই কিন্তু অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, এর সঙ্গে অনেক কিছু যেন অ্যাসোসিয়েটেড, ধর নেচার, ন্যাচারাল সাইকেলস, এই দুটো তো ভীষণভাবে প্রমিনেন্ট বলতে পারিস, অ্যান্ড অপোজিটস। অপোজিটের কথা কেন বলছি, আমি যেটা বললাম একদম শুরু হয়েছিল কাইন্ড অফ ফুলনেস সবকিছু দিয়ে, আর শেষ হচ্ছে কি একটা ভয়েড, একটা এমটিনেস, এই সব কিছু দিয়ে। তো তার মানে একটা অপোজিটস কিন্তু আছে, মানে in stanza 1 the emphasis is on the action and movement in nature। ঠিক আছে, stanza 1 এ যদি আমরা দেখি, stanza 1 এ there is an emphasis on the movement, on the action of nature, and in stanza 2 movements are still continuing, but it is balanced by the moments of stillness and inaction। যদি আমরা মুভমেন্টের কথা বলি, ধর ফার্স্ট স্ট্যান্জাতে সব পুরোটাই মুভমেন্ট, পুরোটাই প্রোগ্রেশন বোঝাচ্ছে, আবার সেকেন্ড স্ট্যান্জাতে দেখ ওই গ্র্যানারি ফ্লোরে কেউ একটা অলসভাবে বসে আছে, দিস ইজ আ কাইন্ড অফ ইনঅ্যাকশন। আবার দেখ ওই ইয়েতে শস্য ক্ষেতে কেউ ঘুমিয়ে পড়েছে, দিস ইজ আ কাইন্ড অফ ইনঅ্যাকশন। আবার সাইডার প্রেসের সামনে কেউ বসে আছে পেশেন্ট লুক দিয়ে, দিস ইজ আ কাইন্ড অফ মানে অ্যাকশন তো আছে, বাট একটা ইনঅ্যাকশনও আছে, যে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে ওই উজিংসটা লক্ষ্য করা, দিস ইজ আ কাইন্ড অফ ল্যাক অফ মুভমেন্ট, ইট সিগনিফাইজ ল্যাক অফ মুভমেন্ট। তো সেইটা আছে, অপোজিট বলতে পারিস।
এবং তারপরে বাট দেয়ার ইজ স্টিল অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন, ঠিক আছে, অ্যাক্টিভিটি কিন্তু পুরোটাই আছে। and two opposites are somehow reconcilement হচ্ছে একটা, মানে কোথাও যদি গ্র্যানারি ফ্লোরে কেউ ভীষণ আইডলি বসে থাকে, আবার কোথাও কিন্তু ওই গ্লিনার কিন্তু মাথায় করে সেই লোড নিয়েও যাচ্ছে রিভারের পাশ দিয়ে। তো এখানে একটা যেন ব্যালেন্স আছে, ঠিক আছে। কিন্তু স্ট্যান্জা 3 ফোকাসেস অন অ্যানাদার অ্যাসপেক্ট অফ অটম, ঠিক আছে, সেটা কি, অলদো দ্য বিউটি অফ দ্য সাউন্ডস অফ অটম আর সেলিব্রেটেড হিয়ার, একদম স্ট্যান্জা 3 তে আমি যেটা বলছিলাম সংস অফ অটম, the songs of autumn are celebrated here, but there is also an awareness that nature's cycle is beginning to shift and move on, ঠিক আছে, যেটা আমি বলছি লাস্ট লাইনটাতে না, swallows are gathered to migrate somewhere, that means winter is coming. Okay, there is an implication that winter is coming. So natural যে সাইকেলটা সেইটা যেন মুভ করছে, it is beginning to shift, and the reference in the other side of fullness is the emptiness, death, এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, emptiness and death. ওকে, এইটারও একটা যেন ইমপ্লিকেশন পাওয়া যাচ্ছে, অপোজিট যেটা ফুল অফ লাইফ দিয়ে শুরু হয়েছিল যে পোয়েমটা, সেটা লাস্টে গিয়ে কিন্তু অন দ্য আদার সাইড অফ ফুলনেস ইজ এমটিনেস অ্যান্ড ডেথ, দ্য কোয়ালিটিজ অফ উইন্টার আর রিয়েলি রেফার্ড হিয়ার। রেফারেন্স আমরা পাচ্ছি এটা, the two direct references to death in this stanza, the dying day, ওই যে যেটা বলছিলাম আমি soft dying day এইটা, and the dying down of light wind, that night wind এর কথাও যেটা হচ্ছে, and কোথায় গেল, or sinking as the night wind lives or dies, that die কথাটা কতবার আছে এই স্ট্যান্জাতে, ঠিক আছে, the dies, and dying day and the dying down of night wind, and also a gentle hint about what is coming later. Okay, and the same is true of the reference in 9:5, the mournful wailing of nuts. Why the nuts are wailing? কেন ওরা সেলিব্রেট করছে না, ওরা কেন, why they are not happy, এখানে কিন্তু ওয়েলফুল কোয়ারের কথা বলছে, মেলানকোলির কথা হচ্ছে, ঠিক আছে। And this may be part of the pleasing music of autumn that the poet announces in line 2. Okay, যেটা think not of them, thou hast thy music too. Okay, and but it is also a subtle reference to death, and puts in mind the wider reality of natural process. ন্যাচারাল প্রসেসের একদিকে যদি বার্থ থাকে অন্যদিকে ডেথও থাকে, এইটার কিন্তু একটা ইমপ্লিকেশন আছে, বাট দেয়ার ইজ লাইফ, দেয়ার ইজ if there is life, there is also death, and not only of all the natural phenomena mentioned in the poem, but of human life too. লাস্টে যদি আমরা এইটাকে হিউম্যান লাইফে যদি আমরা ইম্পোজ করি, তাহলে হিউম্যান লাইফের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি, ইফ দেয়ার ইজ বার্থ there is death too. তো এখানে দেখ ন্যাচারাল সাইকেলও বোঝাচ্ছে, পাসিং অফ টাইমও বোঝাচ্ছে, আর ন্যাচারাল যে ডেসক্রিপশনটা, দ্যাট ইজ রিয়েলি আনপ্যারালালড। মানে এখানে যে কিডসের যে সেনসুয়াসনেসটা আছে না, আচ্ছা, কিডস ইজ নোন ফর হিজ সেনসুয়াসনেস, এই সেনসুয়াসনেস কাকে বলে জানিস তোরা? সেনসুয়াসনেস মানে কি, ওইটা সেই কি বলে পাঁচটা টেন্স এ একটা, হ্যাঁ এক্স্যাক্টলি, देयर আর 5 সেন্সেস এন্ড টেন্স দিয়ে কি বুঝতে হবে, হ্যাঁ সেইটা কিন্তু কিডসের পোয়েমে, মানে কিডসের পোয়েমে এটা যেমন ভাবে আসে সেরকম ভাবে মানে প্রায় কোনো পোয়েটেরই পোয়েমে আসে না, মানে হি ইজ নট অনলি
describing the nature not only in its visionary aspects, ওকে, ভিশনারি যে অ্যাসপেক্ট, ভিজুয়াল যে অ্যাসপেক্ট, সেইটাতে শুধু উনি ওটাকে ডেসক্রাইব করেন না, উনি মানে পুরো 5 সেন্সেস দিয়ে যেটা ডেসক্রাইব করা সেইটা করেন। মানে কিডসের পোয়েমের মধ্যে কিন্তু এটা খুব বড় একটা জায়গায় আছে। তো সেনসিয়াসনেসের উপর আমি দেখবে একটা বোধহয় কোশ্চেন দিয়েছি, বিকজ কিডসের যে সেনসিয়াসনেস, এটা নাইটিঙ্গেলেও খুব, বোর্ড টু নাইটিঙ্গেল যেটা তোরা বলেছিস ওখানেও কিন্তু অলফ্যাক্টরি যে সেন্সেশন, অডিটরি যে সেন্সেশন, মানে যেটা অলফ্যাক্টরি বলতে যেটা থ্রু নোজ হয়, অডিটরি বলতে যেটা থ্রু ইয়ার হয়, সেই সেন্সেশনগুলোর কথা কিন্তু আছে ওড টু নাইটিঙ্গেলেও। তো এখানেও কিন্তু যে ফুলনেসগুলো সেটা ভিজুয়ালি তো আছেই, বাট অ্যাট দ্য সেম টাইম যে মানে অন্য যে সেন্সেস গুলো না, সেটা মানে অডিটরি যেটা, দ্য ফুল গ্রোন ড্যামস নাউড ব্লিট ফ্রম হিনি বোর্ন, যে নাউড ব্লিটিং যে শোনা যাচ্ছে, এটা যেন অডিটরি সেন্স। হ্যাঁ, বা মিউজিকের যে কথাটা আছে ওটাও অডিটরি সেন্স। এই সেনসুয়াসনেস কিন্তু এই পোয়েমটাতেও যথেষ্ট পরিমাণে আছে। তো এই হচ্ছে ব্যাপার টু অটম। কিছু মনে পড়লো কিনা জানি না তোদের, মোটামুটি পুরোটাই বলে দিয়েছি। তোরা কোশ্চেনগুলো ট্রাই করেছিস? আজকে করবো, কোনটাতে ক্লিয়ার ছিল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি দু একটা কথা মনে রাখবে। একটা হচ্ছে টু অটম ইজ অ্যান ওড, and an ode is an elaborate lyric poem, যেটা লিখছিল lyric poem অবশ্যই, but it is an elaborate lyric poem, ode, and a formal structure থাকে, consisting of several stanzas, and it is dignified in tone, language is grand হয়, serious topic ট্রিট করে। অ্যান্ড যদি টু অটামের ক্ষেত্রে বলি, দ্য ফার্স্ট 2 lines of কিটসেস ওড illustrates the kind of formal elegant ডিকশন যেটা বলে, মানে ডিকশন বলতে যে ল্যাঙ্গুয়েজটা যে সিলেক্ট করা হয় না, সেটাকে ডিকশন বলে, যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, দ্যাট ইজ টিপিক্যাল অফ দ্য ওড ফর্ম। মানে ডিকশন রেফার্স টু ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোয়েম, ঠিক আছে, অ্যান্ড the type of words and phrases used. The elaborate way in which autumn is addressed in these first 2 lines, মানে first 2 line এর কথা কেন বারবার বলছি, একদম first lines এ, season of mists and meadow fruitfulness, close bosom friend of the maturing sun, ডিকশনটা লক্ষ্য করছি, মানে পুরো পোয়েটিক একটা ডিকশন, মানে এইভাবে আমরা কিন্তু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করি না। হ্যাঁ, অ্যান্ড fruitfulness বলা হচ্ছে, and autumn is called close bosom friend of the maturing sun, and it is dignified একটা টোন ইউজ করা হচ্ছে। and at the same time এখানে কিন্তু আর একটা ফিগার অফ স্পিচ ইউজ করা আছে, সেটাকে আমরা বলি পেরিফ্রেসিস। সো পেরিফ্রেসিস মানে একটা সিম্পল অ্যাকশনকে যদি একটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে ভীষণ অ্যাবস্ট্রাকশনের সঙ্গে বলা হয়, সেইটাকে পেরিফ্রেসিস বলে, ঠিক আছে। এখানে দেখ, সিজন অফ মিস্টস অ্যান্ড মেডো ফ্রুটফুলনেস, ক্লোজ bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the cachives run. মানে এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে সান একদম ফুল ইয়েতে থাকে, সুইং এ থাকে, এবং সেইখানে বিভিন্ন যে নো হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট
দ্য ভাইনস দ্যাট রাউন্ড দ্য থ্যাচিস, মানে এই সিজনে প্রচুর ফ্রুটস দেখা যায়, ভাইনস দেখা যায়, মানে সবকিছু যেন একদম ফুলনেস থাকে, সেইটাকেই একটা বেশ পোয়েটিক ওয়েতে এখানে কিন্তু কিটস বলেছেন, এই জন্য এটাকে পেরিফ্রেসিস বলে। And periphrasis was common in 18th century English poetry, and Keats is following this tradition. And this ode was actually মানে ওডের কথা যদি বলি, মানে মোস্ট অফ কিটসেস ওডস ইনক্লুডিং টু অটম, এটা হচ্ছে হোরেশিয়ান ওড বলা হয়। তোরা ওড আলাদা করে পড়িসনি না, ওই জন্য সমস্যা হচ্ছে, মানে আগের যে সিলেবাসটা ছিল না তাতে ওড আলাদা করেছিল, তাতে একটু সুবিধা হতো, ওডের যে ফর্ম গুলো সেইটা তোদের কাছে ওই আছে এমএইচ অ্যাব্রামসের লিটারারি টার্মস এর একটা বই, ওটাও বোধহয় তোদের নেই না সিলেবাসে? লিটারারি টার্মসের কিছু নেই ওইটাই। ওড সম্পর্কে একটু আইডিয়া করতে হবে, তার কারণ হচ্ছে তোদের যে কিডসের অন্তত তো দুটো ওড আছে বোধহয় তোদের, না নাইটিঙ্গেল আর টু অটাম, এটা এগুলো আছে বোধহয়, আর বোধহয় ব্রাইট স্টার আছে। হ্যাঁ, ওড প্রচুর ওড আছে, তাহলে ওড কাকে বলে এইটা একটু, মানে ওড ওয়াজ ফার্স্ট ডেভেলপড ইন ক্লাসিক্যাল লিটারেচার, মানে যেটাকে আমরা গ্রিক লিটারেচার বলি, রোমান লিটারেচার বলি। গ্রিক পোয়েট পিন্ডার অ্যান্ড রোমান পোয়েট হোরেস, এরা দুজনই মেইনলি ওডটা ডেভেলপ করেছে। ঠিক আছে, আমি ক্লাসরুমে একটা ওড সম্পর্কেও একটা রাইট আপ দিয়ে দেবো, কারণ হচ্ছে যখনই তোরা ওডের কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবি, ওটা ওডের মেইন থিমের সঙ্গে যদি অ্যাসোসিয়েট করতে পারিস, তাহলে কিন্তু আনসারটা মানে ফুল হবে আর কি, ঠিকঠাক ভাবে দিতে পারবি। তো মানে ওডের কি কি ক্যাটাগরি আছে, হ্যাঁ সেইটা বলতে পারবি। কিডসের এই ওডটাকে বলে হোরেশিয়ান ওড, মানে যে রোমান পোয়েট যে হোরেস যে ধরনের ওড লিখতেন, যে ফর্মে লিখতেন আর কি, স্ট্যান্জাইক ফর্ম যেটা, সেইটাকে কিন্তু টু অটম ফলো করেছে। অল অফ দ্য স্ট্যান্জাস ফলো দ্য সেম স্ট্রাকচার, ঠিক আছে। আর এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 11 লাইন স্ট্যান্জা আছে, রাইমিং প্যাটার্ন। তো কিন্তু তার সঙ্গে সঙ্গে কিডসে কিন্তু ওন ইনভেনশনও আছে এর মধ্যে, মানে 11 লাইন স্ট্যান্জা কিন্তু হোরেসের ছিল না, ঠিক আছে, সম্ভবত 10 লাইন ছিল, কিডস একটা এক্সট্রা এক লাইন আর কি দিয়েছেন ব্যাপারটা। তো আর যে রাইমিং স্কিম ওটাও মানে ভ্যারি করে ভীষণ স্লাইটলি, মানে স্ট্যান্জা 1 রাইম উইথ লাইন 3, দেখ এখানে যদি আমরা দেখি stanza 1, the season of mists and men of fruitfulness, close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless, এই fruitfulness এর সঙ্গে bless, সানের সঙ্গে run, এগুলো রাইম করছে। ট্রিজ এই দুটো স্ট্যান্জা কিন্তু বাবা এই দুটো লাইন কিন্তু রাইম করছে, ফ্রুটফুলনেস অ্যান্ড হাউ টু লোড অ্যান্ড ব্লেস। এবারে লাইন 2 এর সঙ্গে আবার লাইন 4, মানে ম্যাচিউরিং সান, থ্যাচিভস রান, এই দুটো রাইম করছে। আবার দেখ লাইন 9 অ্যান্ড মানে লাইন 4 অ্যান্ড 5 আবার রাইম করছে 9 অ্যান্ড 10 এর সঙ্গে, 4 and 5, 4 হচ্ছে এটা উইথ ফ্রুট দ্য ভাইনস দ্যাট রাউন্ড দ্য থ্যাচিভস রান, এইটার সঙ্গে আবার এদিকে না 4 তো নয়, 5 ট্রিজ শেলস ট্রিজ, কোরের সঙ্গে মোর রাইম করছে, মানে 6 এর সঙ্গে 8 রাইম করছে, আবার ট্রিজ এর সাথে শেলসটা, ট্রিজ এর সাথে বরং বিজ রাইম করছে, মানে 5th এর সঙ্গে 1 2 5th এর সঙ্গে 9th, 5th এর সঙ্গে 9th রাইম করছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এত কিছু আপাতত যাচ্ছি না, রাইম স্কিমটা না হয় লিখে দেওয়া যাবে আলাদা করে। তো এটা মেইন ব্যাপার। তোরা একটা কাজ কর,
হ্যাঁ ম্যাম, এখানে এরকম হচ্ছে না, এবি এবি সিডি সিডি ই এফ। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে এ বি এ বি, হ্যাঁ, এ বি এ বি সি ডি ই, সি ডি ই হচ্ছে, দেখ এ বি এ বি, ঠিক আছে। এটাকে যদি আমরা সি ধরি, এটা ডি ধরি, তাহলে এটা ই হচ্ছে, দেখ ট্রিজ এর সঙ্গে শেলস কোনোভাবে যায় না, ঠিক আছে। তো আমি সেলস ধরে যদি এসএস ধরি, হ্যাঁ হ্যাঁ, শেলস কোনোভাবে যায় না, সি ডি ই যাচ্ছে। তারপর আবার ডি, মানে এই দেখ কোরের সঙ্গে আবার মোর ইয়ে করছে, তার মানে আবার ডিটা ফিরে যাচ্ছে। আবার ট্রিজ এর সঙ্গে বিজ, তাহলে ডি আবার সি আসছে, বিজ এর সঙ্গে আবার সিজ যাচ্ছে, সি আসছে আবার সি সি, আবার লাস্টটা দেখ শেলস এর সঙ্গে সেলস, তার মানে ই, বোঝা গেছে। মানে এ বি সি ডি ই ডি সি সি ই, এইরকম একটা রাইম। এইটা হচ্ছে রাইম স্কিম। আজকে পরে ওই ফর্মাল ডেসক্রিপশন গুলো সেগুলো ট্রাই করে আপনাকে একবার পাঠিয়ে দেবো। আচ্ছা, হুম হুম হুম। ভুল হলে আপনি বলে দেবেন তাহলে। কোনটা? এই পুরো পোয়েমটা পড়ে যে ফর্মাল ডেসক্রিপশন দেবে হয়তো, হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বাড়াতে পারো। এইগুলো লিখে আপনাকে পাঠিয়ে দেবো, এবার আপনি কোথাও ভুল হলে সেটা আমাদেরকে বলে হ্যাঁ দেবেন। ঠিক আছে, তাতে অসুবিধা নেই, পাঠাতেই পারিস। ও মা, তুমি এটার উপর বসেছিলে, আচ্ছা ঠিক নিউজ ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখানে আমরা মানে সবই দেখতে পাচ্ছি, অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছি, মানে অ্যাড্রেস করা হচ্ছে অ্যাপোস্ট্রফি কে, মানে অ্যাপোস্ট্রফি ইজ আ ফিগার অফ স্পিচ, এটাও ইন হুইচ অ্যান অ্যাবসেন্ট পারসন আর পার্সনিফাইড ইজ অ্যাড্রেসড, ঠিক আছে, ডিরেক্টলি অ্যাড্রেস। তো টু অটাম অ্যাপোস্ট্রফি, শব্দগুলোই অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। আর পার্সনিফিকেশন তো আমরা দেখতেই পাচ্ছি, অটামের উপর অনেকগুলো, মেইনলি সেকেন্ড স্ট্যান্সা তো পুরোটাই হচ্ছে পার্সনিফিকেশন, ঠিক আছে। আর এবং ইমেজারি, যেটা ইমেজারিজ আর দ্য ইমেজারি ইন দ্য পোয়েম ইজ ড্রন ফ্রম নেচার, ন্যাচারাল যে ইমেজারি সেইগুলো ড্র করা হয়েছে, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, এই হচ্ছে অটাম। আজকে আর আমরা মার্কন্দা বলে যেতে পারলাম না। তো কারো কোনো প্রশ্ন আছে আর কোনো জায়গায় অসুবিধে? আমি একটু স্টুডেন্টের সঙ্গে কথা বলবো। দাঁড়াও, আমাকে একটু আচ্ছা সুবর্ণা, অসুবিধে আছে কোনো? সুবর্ণাকে দেখা যাচ্ছে, এটা সুবর্ণাই তো বোধহয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু বলছে না। আচ্ছা, হ্যাঁ মিউট করা আছে হয়তো, যাই হোক। যেটা আপনি আমাকে বলেছিলেন না যে রোল নাম্বার এগুলো পাঠাতে, আমাকে শুধুমাত্র সায়ক বিশেষ আর পোস্টার দিয়েছে, সেগুলো লেখাও হয়ে গেছে, সেগুলো কি পাঠিয়ে দেবো, আর বাকি কেউ আমাকে দেয়নি। আচ্ছা, কোহিনুরও দেয়নি? না, বলা যখন পাঠায়নি, তাহলে ওগুলো পাঠিয়ে দেবো। যাদেরগুলো পাচ্ছিস হ্যাঁ পাঠিয়ে দে, মোটামুটি পাঠিয়ে দে যা যা আর যদি কেউ তারপরে আপনাকে ডাইরেক্ট পাঠায়, তাহলে আপনি তখন লিখে নেবেন। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও আমি আমারটা দিয়ে পাঠিয়েছি। হ্যাঁ সেটাই, ঠিক আছে, অসুবিধা নেই। কথা বলবো, কথা বলবো। দাঁড়া